নমস্কার বন্ধুরা, মিউচুয়াল ফান্ড বাঁচতে হিমশিম খাচ্ছেন? আমার এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো সেরা 10টা মিউচুয়াল ফান্ডের কথা, যে মিউচুয়াল ফান্ডগুলো আপনি আপনার পোর্টফোলিওতে রাখতেই পারেন। এইবার মিউচুয়াল ফান্ড যখন সিলেক্ট করবেন তখন কতগুলো ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড অবশ্যই আপনার পোর্টফোলিওতে থাকা দরকার। সবার প্রথম যে ক্যাটাগরিটার কথা বলবো সেটা হচ্ছে লার্জ ক্যাপ ক্যাটাগরির। আপনার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে একটা লার্জ ক্যাপ ক্যাটাগরি আপনি রাখতেই পারেন, কারণ লার্জ ক্যাপ ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডগুলোতে বড় বড় কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট হয়, সেই জন্য এটা কম ভোলাটাইল হয়। লার্জ ক্যাপ ক্যাটাগরির অনেক মিউচুয়াল ফান্ড আছে, তো লার্জ ক্যাপ ক্যাটাগরির থেকে আমি দুটো মিউচুয়াল ফান্ডের কথা বলতে পারি। এই দুটোর মধ্যে আপনি একটা সিলেক্ট করতে পারেন। এবার এই দুটো ছাড়াও অনেক আছে এই লার্জ ক্যাপ স্কিম, তার মধ্যে থেকে আপনি একটা বাঁচতেই পারেন। বা আপনি যদি এক্সিস্টিংলি অলরেডি অন্য কোনো লার্জ ক্যাপে ইনভেস্ট করেন তাহলেও আমি বলছি না যে সেটা চেঞ্জ করে দিন। আপনি যদি নতুন ইনভেস্ট করেন এই ফান্ডগুলোর কথা ভাবতে পারেন। প্রথম যে ফান্ড সেটা হচ্ছে নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড। এই ফান্ডটা কেন নিলাম আমি? কারণ এই ফান্ডে কিন্তু কনসিস্টেন্টলি ভালো রিটার্ন দিয়েছে। আমি যদি দেখি যে 2 বছর, 3 বছর, 5 বছর বা 10 বছর, সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই ফান্ডটা তার ক্যাটাগরি অ্যাভারেজকে বিট করতে পেরেছে। কীরকম রিটার্ন দিয়েছে সেটা আপনাকে আমি স্ক্রিনে শো করছি, আপনি দেখে নিন। আর সবথেকে বড় কথা, যদি দেখেন যে কনসিস্টেন্টলি এই ফান্ডটা এই ক্যাটাগরির মধ্যে র্যাঙ্কিংয়েতে ভালো আছে। এবার যদি আমি 2 বছর দেখি, 2 বছরের রিটার্ন যদি দেখেন যে এই ফান্ডটা এই ক্যাটাগরির সেকেন্ড পজিশনে আছে, 3 বছরে ফার্স্ট পজিশনে আছে, 5 বছরে যদি দেখেন তাহলেও ফার্স্ট পজিশনে, ইভেন 10 বছরে দেখেন তাহলেও ফার্স্ট পজিশনে। মানে এটা বলতে পারেন ক্লাসের ফার্স্ট বয়ের মতো কন্টিনিউয়াসলি প্রতি ক্লাসেতে এটা কিন্তু ফার্স্ট র্যাঙ্ক করে এসছে। তো সেই কারণের জন্য আমি এইটা সিলেক্ট করতে পারি। এছাড়া আরেকটা ফান্ড নেওয়া যেতে পারে, সেটা হলো আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপ ফান্ড। এরও যে পারফরমেন্স এটাও কিন্তু চোখ ধাঁধানো। আপনি যদি দেখেন যে প্রতি এই যে টেনিয়রগুলোর কথা বলেছি, আমি একটা বেঞ্চমার্ক নিয়ে নিচ্ছি যে 2 বছর, 3 বছর, 5 বছর আর 10 বছর, এই টেনিয়রেতে এই ফান্ডটা এর ক্যাটাগরি অ্যাভারেজের তুলনায় কতটা ভালো পারফর্ম করেছে আর এর র্যাঙ্কটা কী আছে ওই ক্যাটাগরির মধ্যে। তো এক্ষেত্রেও দেখবেন যে এটা টপ 3-র মধ্যে র্যাঙ্ক করেছে কন্টিনিউয়াসলি, এবং এর যে রিটার্নটা সেটাও সবসময় এর ক্যাটাগরি অ্যাভারেজের বেশি আছে। তো সেই কারণের জন্য আমি লার্জ ক্যাপে এই দুটো ফান্ড নিলাম। এইবার লার্জ ক্যাপের পর আপনার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে একটা ফ্লেক্সি ক্যাপ অবশ্যই রাখতে হবে। ফ্লেক্সি ক্যাপ রাখাটা খুব জরুরি এই কারণের জন্য, কারণ ফ্লেক্সি ক্যাপেতে কী হয় যে মিউচুয়াল ফান্ডের যে ম্যানেজার তার কাছে একটা লিবার্টি থাকে যে তিনি কোথায় ইনভেস্ট করবেন। তো এই ক্যাটাগরিতে আমার প্রথম সিলেকশন থাকবে পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড। পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ডের আগে যতটা রিটার্ন ছিল দেখা যাচ্ছে যে রিসেন্টলি একটু খারাপ রিটার্ন এসেছে, বা যদি ক্যাটাগরি অ্যাভারেজ দেখেন সেই তুলনাতে একটু কম এসেছে। তার একটা কারণ হচ্ছে যে এই ক্যাটাগরিতে আগে অনেক যে ফরেন স্টক ছিল বা আমেরিকান স্টক ছিল সেগুলোতে ইনভেস্ট করা যেত। মাঝখানে কী হয়েছিল যে আমেরিকান বিভিন্ন স্টকেতে ইনভেস্ট করা যাচ্ছিল না, কারণ একটা লিমিট ছিল যে আপনি ফরেন স্টকেতে কতটা ইনভেস্ট করতে পারবেন। সেই কারণের জন্য এদেরকে ডোমেস্টিক স্টকেতে ইনভেস্ট করতে হয়েছিল তার বদলেতে। তো সেই কারণের জন্য এদের যে ইনভেস্টমেন্ট যে স্ট্র্যাটেজি যা ছিল সেটাকে একটু চেঞ্জ করতে হচ্ছে। এবার সেই জন্য তার যে রিটার্নটা বা তার যে রিফ্লেকশনটা সেটা পেতে তো এদেরকে একটু টাইম দিতে হবে। সেই কারণের জন্য আপনি যদি দেখেন যে 2 বছর বা 3 বছরে এই ফান্ডের যে ক্যাটাগরি রিটার্নটা সেটা অতটা আপনাকে ইমপ্রেসিভ লাগবে না, কিন্তু যদি 5 বছর বা 10 বছরে দেখেন তাহলে কিন্তু এটা টপ 3-তে আছে। আর একটা এই ক্যাটাগরির ফান্ড নিতে পারি, সেটা হচ্ছে জেএম ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এই ফান্ডটাও কিন্তু চোখ ধাঁধানো পারফর্ম করেছে গত 2 বছর, 3 বছর বা 5 বছরের টেনিয়রেতে। আপনি দেখে নিন যে এই ফান্ডটা কীরকম ক্যাটাগরির তুলনায় কতটা পারফর্ম করেছে। আমি আলাদা করে আর রিড করছি না, আপনার জন্য ডেটাটা আমি স্ক্রিনেতে শো করছি, আপনি দেখে নিন। এবং এই ফান্ডটাও কিন্তু টপ 2 পজিশনেতে 2 বছর থেকে 10 বছর এই টেনিয়রের মধ্যে আছে। এইবার 3 নম্বর যে ক্যাটাগরিতে আমি ইনভেস্ট করার কথা বলবো সেটা হচ্ছে মিড ক্যাপ ক্যাটাগরি। মিড ক্যাপ ক্যাটাগরিতে ইনভেস্ট করার কারণ হচ্ছে এটাই যে মিড ক্যাপ ক্যাটাগরিতে কিন্তু স্কোপ থাকে, বেশি রিটার্ন পাওয়ার স্কোপ থাকে, যদিও একটু রিস্কি, কিন্তু ওই মিড ক্যাপ কোম্পানিগুলো পরে আরও বড় হয়ে গিয়ে আরও বেশি রিটার্ন দেওয়ার সম্ভাবনা থাকে। তো মিড ক্যাপ ক্যাটাগরিতে আমার প্রথম যেটা পছন্দ সেটা হচ্ছে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড। এই ফান্ডটা কিন্তু কন্টিনিউয়াসলি 2 বছর, 5 বছর, 10 বছর যখনই আপনি দেখুন কন্টিনিউয়াসলি এর ক্যাটাগরি অ্যাভারেজকে বিট করতে পেরেছে, এবং এই ক্যাটাগরির মধ্যে এটা ভালো র্যাঙ্কে আছে। 2 বছর, 3 বছরে প্রথম র্যাঙ্ক, 5 বছরে দ্বিতীয় র্যাঙ্ক, আবার 10 বছরে প্রথম র্যাঙ্ক। মানে এটাও বলতে পারেন ক্লাসের টপ পারফর্মার। তবে এই যে রিটার্নগুলোর কথা বলছি এগুলো সবই পাস রিটার্ন। এবার কোনো ছাত্র যদি অতীতে ভালো পারফর্ম করে তো এটা ধরে নেওয়া যেতে পারে যে আগামী দিনেও সে ভালো পারফর্ম করবেই এমন কোনো কথা নেই, কিন্তু করার সম্ভাবনা আছে। এবার যখন আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি সবই তো সম্ভাবনা বা পসিবিলিটির উপর বেস করেই করছি। তো সেই পসিবিলিটির উপর বেস করে আমি এগুলো দিলাম। এবার
পরেও যে এটা ভালো করবে এরকম কোনো গ্যারান্টি দেওয়া সম্ভব না। তবে যদি এর পোর্টফোলিওটা দেখেন কোন কোন স্টকে ইনভেস্ট করছেন, ফান্ড ম্যানেজার যদি একই থাকে, তাহলে এটা এক্সপেক্ট করা যেতে পারে যে তিনি এরকম আরও ভালো পারফর্ম ভবিষ্যতেও করতে পারবেন। সেকেন্ড মিড ক্যাপ ক্যাটাগরি থেকে আরেকটা ফান্ড নিলাম, সেটা হচ্ছে এডেলওয়াইজ মিড ক্যাপ ফান্ড। এডেলওয়াইজের পারফরমেন্সও কিন্তু ভালো, কন্টিনিউয়াসলি ভালো পারফর্ম করছে। এর রিটার্নটা আপনাকে আমি শো করছি, আপনি দেখে নিন। এইবার মিড ক্যাপ ক্যাটাগরিতে যদি কেউ ইনভেস্ট করতে ভয় পান যে মিড ক্যাপ ক্যাটাগরি একটু রিস্কি হয়ে যাচ্ছে, তাহলে কি করতে পারেন, তিনি লার্জ অ্যান্ড মিড ক্যাপ ক্যাটাগরির একটা ফান্ড সিলেক্ট করতে পারেন। সেক্ষেত্রে কী হবে, লার্জ ক্যাপ আর মিড ক্যাপ এর মধ্যেই মোটামুটি আপনার ইনভেস্টমেন্টটা সীমাবদ্ধ থাকবে। তো মিড ক্যাপের বদলে কেউ একজন লার্জ অ্যান্ড মিড ক্যাপও নিতে পারেন। এইবার এই লার্জ অ্যান্ড মিড ক্যাপ ক্যাটাগরির একটা ভালো ফান্ড হতে পারে কোটাক ইকুইটি অপরচুনিটি ফান্ড। এই ফান্ডটা যদি দেখেন, এই ফান্ডের রিটার্ন আপনাকে শো করছি, কনসিস্টেন্টলি ভালো রিটার্ন দিয়েছে এই ফান্ডটা। ক্যাটাগরি অ্যাভারেজের থেকে ভালো রিটার্ন আছে, এর র্যাঙ্কটাও ভালো আছে। এই ফান্ডটাও কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। এই ফান্ডের পারফরমেন্স আপনাকে আমি শো করছি স্ক্রিনেতে, আপনি দেখে নিন। এইবার একটা স্মল ক্যাপ নিলাম। স্মল ক্যাপ আপনার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওতে থাকতেই হবে এমন কোনো কথা নেই। আপনি শুধুমাত্র লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং ফ্লেক্সি ক্যাপ দিয়ে একটা সম্পূর্ণ ভালো পোর্টফোলিও তৈরি করতে পারেন। কিন্তু যদি আপনি খুব লম্বা সময়ের জন্য ইনভেস্ট করতে চান, একটু বেশি রিটার্ন পাওয়ার ইচ্ছা রাখেন এবং যদি চান যে আপনি বেশি রিস্ক নিতে পারবেন, তাহলে একটা স্মল ক্যাপেতেও আপনি ইনভেস্ট করার কথা ভাবতে পারেন। স্মল ক্যাপও খুব বেশি ইনভেস্ট করার দরকার নেই। আমি তো মনে করি যে ম্যাক্সিমাম 20%ই আপনার পোর্টফোলিওর যথেষ্ট এই স্মল ক্যাপে ইনভেস্ট করার জন্য। তো স্মল ক্যাপেতে আপনি নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ নিতে পারেন। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ অনেক দিন ধরে ভালো পারফর্ম করে আসছে। গত 10 বছরেও এই ফান্ডটা 1 নম্বর র্যাঙ্কে আছে, গত 5 বছরেও 3য় র্যাঙ্কে আছে। অনেক দিন ধরে ভালো পারফর্ম করছে, রিটার্নও একদম ইমপ্রেসিভ, যাকে বলে চোখ ধাঁধানো রিটার্ন। তো এই ফান্ডের কীরকম রিটার্ন দিয়েছে আপনাকে স্ক্রিনে শো করছি, আপনি দেখে নিন। তো এই ফান্ডটা আপনি আপনার হিসেবের মধ্যে রাখতে পারেন। আর একটা ফান্ডের অপশান দিয়ে রাখছি, মোটামুটি প্রতিটা ক্যাটাগরিতে আমি দুটো ফান্ডের নাম বলছি। তো এক্ষেত্রে আমার সেকেন্ড অপশান হতে পারে টাটা স্মল ক্যাপ ফান্ড। টাটা স্মল ক্যাপ ফান্ডেরও এখনও পর্যন্ত 10 বছর তো হয়নি, তো 5 বছর হয়ে গেছে। 5 বছর পর্যন্ত যদি দেখেন তাহলেও কিন্তু ভালো রিটার্ন দিয়েছে। এবার অনেকে হয়তো ভাবছেন যে এর যে ক্যাটাগরির মধ্যে র্যাঙ্ক, সেটা তো 5 নম্বর, 6 নম্বর বা 7 নম্বর দেখাচ্ছেন। 1 নম্বর বাদ দিয়ে 2 নম্বর, 3 নম্বর যে র্যাঙ্কের যে ফান্ডগুলো ছিল সেগুলো নিলেও তো হতো। এবার দেখুন, যখন আমি ফান্ড সিলেক্ট করেছি শুধুমাত্র রিটার্ন বা ক্যাটাগরির ভেতর এদের যে র্যাঙ্ক আছে শুধু সেটাই দেখিনি, তার সাথে সাথে রিস্ক রেশিওগুলোও দেখি। রিস্ক রেশিও মানে হচ্ছে যে কতখানি রিস্ক নিয়ে কতটা রিটার্ন দিয়েছে। তো এই ফান্ডের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে রিস্ক প্যারামিটারগুলো আছে না, যেমন ধরুন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বিটা, আলফা, এই সমস্ত প্যারামিটারসগুলো আমি দেখেছি। সেইগুলো দেখে যেগুলোতে এই যে রিস্কটা আছে সেটা অপটিমাম রিস্ক নিয়ে ম্যাক্সিমাম রিটার্ন যেভাবে দেওয়া যায় সেই হিসেব করে কিন্তু আমি এই ফান্ডগুলো সিলেক্ট করেছি। সেই হিসাব করে টাটা স্মল ক্যাপ ফান্ডটা আমার পছন্দ হয়েছে। এই ফান্ডটা এই কারণের জন্যই আমি নিলাম। এইবার আপনার মিউচুয়াল ফান্ডের স্কিমেতে একটা ট্যাক্স সেভার ফান্ড তো রাখতেই হবে। যদি আপনি ইনকাম ট্যাক্সের ওল্ড যে সিস্টেম আছে সেই ওল্ড সিস্টেম অনুযায়ী ইনভেস্ট করেন বা ট্যাক্স রিটার্ন সাবমিট করেন, তাহলে তো আপনার 80C আন্ডারে 1.5 লাখ ছাড় থাকে। তো অনেকেই 80C আন্ডারে যে 1.5 লাখ ছাড় আছে, বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স বা আরও বিভিন্ন গভর্নমেন্ট স্কিম আছে, সেখানে তো ইনভেস্ট করতে পারেন। তাছাড়া যদি আপনি ওই ডেট প্রোডাক্টগুলো পছন্দ না করেন, যদি আপনি মনে করেন যে মিউচুয়াল ফান্ডেই ইনভেস্ট করবো এবং 80Cর অ্যাডভান্টেজটা নেবো, তাহলে সেক্ষেত্রে একটা অপশন থাকে ট্যাক্স সেভিং মিউচুয়াল ফান্ড। তো ট্যাক্স সেভিং মিউচুয়াল ফান্ডের অনেকগুলো স্কিম আছে, তার মধ্যে আমার একটা পছন্দ হচ্ছে ট্যাক্স সেভার ফান্ডের ক্ষেত্রে SBI লং টার্ম ইকুইটি ফান্ড। এই ফান্ডটা কিন্তু খুব ভালো পারফর্ম করেছে, রিসেন্টলি ভালো পারফর্ম করেছে, অতীতেও ভালো পারফর্ম করেছিল। তো এই ফান্ডটা আমার নেওয়া যেতে পারে। এই ফান্ডের রিটার্নটাও কিন্তু দেখবেন যে ক্যাটাগরির যে অ্যাভারেজ আছে তার থেকে ভালো বা তার সমকক্ষ রিটার্ন দিয়েছে। তো 1 নম্বর এই ফান্ডটা আমরা সিলেক্ট করতে পারি ট্যাক্স সেভার ফান্ড হিসাবে। তাছাড়া আরেকটা ফান্ড আছে, কোয়ান্টের ট্যাক্স সেভার ফান্ড আছে। এই ফান্ডটাও কিন্তু খুব ভালো রিটার্ন করেছে। যদি 5 বছর বা 10 বছরের টেনিউরে দেখেন, তাহলে কিন্তু প্রথম পজিশনে আছে কোয়ান্ট ফান্ড। হ্যাঁ, গত 2 বছর বা 3 বছরের ক্ষেত্রে হয়তো র্যাঙ্কেতে নেই, কিন্তু তারপরে তো যদি ক্যাটাগরি অ্যাভারেজের রিটার্নের সাথে তুলনা করেন, দেখবেন যে ক্যাটাগরি অ্যাভারেজের থেকে 5-6% এক্সট্রাই রিটার্ন দিয়েছে। এবং 5-6% এক্সট্রা রিটার্ন মানে বিরাট বেশি রিটার্ন। লম্বা সময়ের জন্য 5-6% এক্সট্রা মানে আপনার টোটাল ফান্ড ভ্যালুর বিরাট পরিবর্তন হয়ে যেতে পারে। তো আমি ট্যাক্স সেভার ফান্ড হিসাবে কোয়ানকেও হিসেবের মধ্যে রাখতে পারি। এইবার এরপরে আরেকটা ক্যাটাগরির ফান্ড আপনি সিলেক্ট করতে পারেন, সেটা হচ্ছে হাইব্রিড ফান্ড। যদি আপনার মনে হয় যে বর্তমান সময়তে ইকুইটি মিউচুয়াল ফান্ড যেটা আছে সেটা ওভার ভ্যালুড আছে, আমি চাই ডেট এবং ইকুইটি দুটো মিলিয়ে ইনভেস্ট করতে, তো সেই কারণের জন্য আপনি হাইব্রিড ফান্ড সিলেক্ট করতে পারেন। এবং হাইব্রিড ফান্ডের ভেতরেতেও ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড যেটা, সেটা কিন্তু বেস্ট অপশান হতে পারে। এবং সেক্ষেত্রে আপনি যদি সিলেকশন নেন, তাহলে আমি তো বলবো HDFC ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড আপনার জন্য বেস্ট অপশান হতে পারে। কারণ যদি দেখেন 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর সব ক্ষেত্রেই এই ক্যাটাগরির টপ পারফর্মার হচ্ছে HDFC ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড। রিটার্নও যদি দেখেন এর ক্যাটাগরি অ্যাভারেজের তুলনায় প্রায় 5-10% এক্সট্রা রিটার্ন দিচ্ছে। সুতরাং
এই ক্যাটাগরির ক্ষেত্রে এই ফান্ড ছাড়া আর কাকু ভাবতেই পারিনি, সেই কারণের জন্য এইচডিএফসি ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড নিয়েছি। এইবার এই যে ফান্ডগুলোর কথা বললাম, এই ফান্ডগুলো সবই ডাইভার্সিফাইড মিউচুয়াল ফান্ড। তার মানে এই ফান্ডের যে ইনভেস্টমেন্ট হবে সেগুলো অ্যাক্রস ডিফারেন্ট সেক্টর, অ্যাক্রস ডিফারেন্ট সাইজ অফ কোম্পানি, মানে স্মল ক্যাপ, মিড ক্যাপ, বিভিন্ন ধরনের কোম্পানিতে ইনভেস্ট করে এই মিউচুয়াল ফান্ডগুলো তৈরি করা হয়েছে। এছাড়াও আরও কিছু ধরনের মিউচুয়াল ফান্ড থাকে যেগুলোকে সেক্টরাল বা থিমেটিক ফান্ড বলা হয়। বর্তমান সময়ে কিন্তু এই সেক্টরাল বা থিমেটিক মিউচুয়াল ফান্ডের বিভিন্ন ধরনের অফার বর্তমানে বেশি বেশি করে আসছে। তো আমি বলবো, যদি আপনি মিউচুয়াল ফান্ডে নতুন করে ইনভেস্ট করা শুরু করেন তাহলে স্টিক টু দ্য বেসিক। প্রথমে ডাইভার্সিফাইড ইকুইটি মিউচুয়াল ফান্ডগুলো নিন, যেমন ধরুন লার্জ ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, হাইব্রিড, এইগুলো নিন। এইগুলো আপনার কোর যে ইনভেস্টমেন্ট সেইটাতে থাকবে। এরপরেতে যদি আপনার এক্সট্রা কিছু ইনকাম করার থাকে বা যদি আপনার মনে হয় যে কোনো একটা স্পেশাল সেক্টরেতে আগামী দিনে একটা ভালো স্কোপ আসছে, তখন না হয় আপনি সেরকম সেক্টরাল কিছু ফান্ডে ইনভেস্ট করলেন। তো একটা পোর্টফোলিও স্ট্রাকচার বলা হয়, যেটাকে বলা হয় কোর অ্যান্ড স্যাটেলাইট পোর্টফোলিও। তো আপনার কোর পোর্টফোলিওতে এগুলো থাকবে। তারপরে যদি এক্সেস আপনার ইনভেস্ট করার ক্ষমতা থাকে তাহলে আপনি কিছু থিমেটিক বা সেক্টরাল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। যেমন ধরুন আইটি ফান্ড থাকে, দেখবেন টেকনোলজি ফান্ড বিভিন্ন ধরনের, বিভিন্ন এএমসি দেয় টেকনোলজি ফান্ড, সেগুলো রিসেন্টলি ভালো পারফর্ম করেছে। বা ভবিষ্যতে আপনি চাইলে এফএমসিজি বা কনজিউমার ফান্ডের উপরেতে একটা থ্রাস্ট দিতে পারেন, কারণ কনজিউমার ফান্ডের ক্ষেত্রে একটা বড় স্কোপ আছে। কিন্তু এই নিয়ে একটা সেপারেট ভিডিও আমি পরেই নিয়ে আসবো যে কনজিউমার ফান্ডে ইনভেস্ট করবো কি, কারণ বর্তমান সময়ে দেখবেন যে অনেকগুলো কিন্তু কনজিউমার ফান্ড এসছে, যেমন ধরুন মিরা অ্যাসেট কনজিউমার ফান্ড, এসবিআই কনজিউমার ফান্ড, রিসেন্টলি অ্যাক্সিস শুরু করেছে কনজিউমার ফান্ড। তো কনজিউমার ফান্ডের কীরকম স্কোপ আছে, তো এরকম বিভিন্ন থিমেটিক বা সেক্টরাল ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন। কিন্তু কখনোই এইগুলোকে বাদ দিন নয়, প্রথমে এইগুলোতে ইনভেস্ট করবেন, তারপরে যদি এক্সট্রা টাকা থাকে তাহলে সেগুলোতে ইনভেস্ট করার কথা ভাবতে পারেন।